সুপ্রিয় শিক্ষার্থী, প্রগ্রেসিভ মডেল স্কুলের অনলাইন ভিডিও ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মামুনুর রশিদ, অ্যাসিস্ট্যান্ট টিচার, সায়েন্স। আজকে আমরা ধারাবাহিক মূল্যায়নের সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে রসায়নের সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়ার দু একটি অংশ নিয়ে আলোচনা করব, যে অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মূলত জারণ বিজারণের অংশ। এই অংশের মধ্যে আমরা যে বিষয়টি আলোচনা করব তার শুরুতে আসছে হলো জারণ কাকে বলে। তোমরা একটু লক্ষ্য করো, স্ক্রিনে লক্ষ্য করো। জারণ আসলে কি জিনিসটা? জারণ হলো বিক্রিয়ার একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় ইলেকট্রন দান ঘটে। ইলেকট্রন দান ঘটে, এটা হলো এমন একটা প্রক্রিয়া যেখানে ইলেকট্রনের দান ঘটে। তাহলে ইলেকট্রনের দানটা যদি আমরা দেখতে চাই, তাহলে উদাহরণ হিসাবে সোডিয়ামকে নিলাম। দানের ঘটনা সর্বদাই ডান দিকে ঘটবে। এখানে সোডিয়াম পরমাণু নিরপেক্ষ অবস্থায় ছিল, আমরা এটাকে শূন্য হিসাবে আখ্যায়িত করতে পারি। এই শূন্য হলো তার এমন একটা জারণ অবস্থা যেখানে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান থাকে। তখন আমরা তাকে মূলটাকে বলি নিরপেক্ষ অবস্থা। কিন্তু যখন ইলেকট্রন দান ঘটে তখন তার একটি ইলেকট্রন কমে যায়। এই ইলেকট্রন যতটি দান ঘটবে ততটি প্লাস প্রদর্শন করবে, অর্থাৎ ধনাত্মক চার্জ প্রদর্শিত হয়। তবে আরেকটা বিষয় দেখো, Fe2+ অর্থাৎ ফেরাস আয়ন যখন ইলেকট্রন দান করবে তখন কিন্তু ঘটনাটা এরকম হবে। প্রশ্ন থাকতে পারে যে ফেরাস আরও একটি ইলেকট্রন দান করলে ত্রিধনাত্মক আয়নে পরিণত হয়েছে। তার মানে এখানে কিন্তু তোমার শূন্য থেকে শুরু করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা। আবার আরও একটি বিষয় এখানে তুমি লক্ষ্য করো, যদি Cl- ক্লোরাইড আয়ন যেটা, সেটিও ইলেকট্রন দান করে, তাহলে সে আবার নিরপেক্ষ ক্লোরিনে পরিণত হতে পারবে। এভাবে ইলেকট্রনের ধনাত্মক, ঋণাত্মক, নিরপেক্ষ অবস্থা থেকে প্রত্যেকটি পরমাণু বা আয়ন ইলেকট্রন দান বা গ্রহণে সক্ষম। কতটি দান করবে, কতটি গ্রহণ করবে, সেটি তার ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে, আয়নিক অবস্থার উপর নির্ভর করে। সুতরাং সে আলোচনায় যাচ্ছি না। আমরা এখানে যে বিষয়টা আলোচনায় যাচ্ছি সেটা হলো জারণ বিজারণের আধুনিক আয়ন, আধুনিক যে সংজ্ঞাটা সেটা। এখন চলো, এই যে বা যারা দান করলো তাদেরকে কি বলে? তাদেরকে আমরা বলবো বিজারক। আর এখানেও জারিত অবস্থা, দানের ফলে তো একটা কিছু উৎপন্ন হলো, জারিত অবস্থা বা উৎপাদ, তুমি উৎপাদও বলতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে একটা কথা মনে রাখা দরকার যে ঘটনাটার নাম কিন্তু আসলে জারণ। ঘটনাটা সার্বিকভাবে আমি লিখে দিচ্ছি। ঘটনাটা এখানে যা ঘটলো সেটা হলো জারণ। আর এখানে যে তুমি দেখছো যে এখানে ক্লোরাইড বা ফেরাস বা সোডিয়াম, নিরপেক্ষ সোডিয়াম, এরা সবাই হলো বিজারক। তাহলে জারণে বিজারক জারিত হয়। ঠিক আছে, এগুলি হলো জারিত উৎপাদ। এবার চলো আমরা বিজারণের আধুনিক সংজ্ঞাটা দেখি। বিজারণে একইভাবে আমরা বলতে পারি ইলেকট্রন গ্রহণ। ইলেকট্রন
ইলেকট্রন গ্রহণ ঘটে, গৃহীত হয়। ঠিক আছে, এখানে তুমি একটু চিন্তা করো, তুমি সেই আগে এই অবস্থাটাকে ইচ্ছা করলে তুমি বাম পাশে নিয়ে আসতে পারো। ধরো যদি সোডিয়াম প্লাস কোথাও একটি ইলেকট্রন গ্রহণ করে, তাহলে কিন্তু এটা আমাদের বাম দিকে দেখাতে হবে। সেই ক্ষেত্রে নিরপেক্ষ সোডিয়াম পরিণত হতে পারে। আবার যদি তোমার Fe3+ ফেরিক আয়ন যেটা, সেটা একটা ইলেকট্রন গ্রহণ করে, সেই ক্ষেত্রে সেটা ফেরাস আয়নে পরিণত হতে পারে। আবার এই পাশে দেখো, ক্লোরিন যদি একটা ইলেকট্রন, আমরা এই ক্ষেত্রে একটু দোতনা নিয়ে আসি, Cl2 এইটা বা 2Cl যদি দুটো ইলেকট্রন গ্রহণ করে, তাহলে সে কি হতে পারে? এখানে একটু কম্বিনেশন করে দিই, দুটো ইলেকট্রন গ্রহণ করে, তাহলে 2Cl- হতে পারে। ঠিক আছে, এই ছিল আমাদের জারণ বিজারণের প্রাথমিক ধারণা। এখন এই যে জারণ বিজারণের ধারণা, এটা আসলে কোত্থেকে কিভাবে, ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়। ইলেকট্রন স্থানান্তর, আমরা দেখলাম ইলেকট্রন কিভাবে স্থানান্তরিত হয়েছে, একটা হলো রেডক্স, আরেকটা হলো নন রেডক্স। এই দুই ভাগে ভাগ করা যায়। রেডক্স মানে যেখানে ইলেকট্রনের স্থানান্তর ঘটবে, ইলেকট্রন স্থানান্তর ঘটবে। আর এখানে নন রেডক্স যে ইয়েটা, সেটা ইলেকট্রন স্থানান্তর ঘটবে না, এটাই হলো নন রেডক্স। এখন চলো আমরা যদি একটা রেডক্স বিক্রিয়া স্টাডি করি, তাহলে এই রেডক্স বিক্রিয়াটা আমরা কিভাবে স্টাডি করব, কিভাবে আমরা বুঝবো। কিন্তু তার আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো যে কোনো একটা যৌগের জারণ সংখ্যা সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। এখন যৌগের জারণ সংখ্যা সম্পর্কে তুমি যদি ধারণা নিতে চাও, তাহলে কিন্তু তোমাকে একটা কাজ অবশ্যই করতে হবে, সেটা হলো দেখবে আমাদের বইয়ে কিছু কতিপয় নিয়ম দেওয়া আছে যে কিভাবে আয়ন, মৌল বা যৌগের প্রমাণ জারণ সংখ্যা আমাদের মুখস্থ করে নিতে হবে। এই নিয়মগুলি আমাদের শিখতে হবে। যেমন প্রথম নিয়মটা তো তুমি বলতে পারো, পরমাণু যেটা আছে, পরমাণু, একটা পরমাণু হতে পারে লাইক এ সোডিয়াম, একটা অণু হতে পারে যেমন H2O, এই যে FeCl2 ফেরাস ক্লোরাইড ইত্যাদি অণু হতে পারে বা যৌগ, এদের সবার জারণ সংখ্যা, সার্বিক জারণ সংখ্যা কিন্তু 0। ঠিক আছে, আচ্ছা। আবার তুমি যদি কোনো কারণে আয়ন বা যৌগমূলকের কথা চিন্তা করো, আয়ন বা যৌগমূলক বা যৌগমূলক, সেই ক্ষেত্রে কিন্তু ধরো SO4 খুব পরিচিত যৌগমূলক, এর জারণ সংখ্যা কত? এর জারণ সংখ্যা আয়নের চার্জের সমান, তাহলে সালফেটের জারণ সংখ্যা -2। এরকম ভাবে তোমার যতগুলি আয়ন আছে, সবগুলো আয়নের জারণ সংখ্যা বা যৌগমূলকের জারণ সংখ্যা যৌগমূলকের চার্জের সমান। ঠিক আছে, আবার কিছু ব্যতিক্রম আছে, যেমন অক্সিজেনের 3টা অবস্থা, এর মধ্যে অক্সাইড, পারক্সাইড, সুপারঅক্সাইড। তো অক্সাইড বলো, পারক্সাইড বলো আর সুপারঅক্সাইড বলো, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু অক্সিজেনের একই জারণ সংখ্যা হবে না। কত হবে? অক্সাইডে -2, পারক্সাইডে কত হবে? পারক্সাইডে -1, সুপারঅক্সাইডে -1/2। এগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, কারণ এর সবগুলো বিস্তারিতভাবে বইয়ে দেওয়া আছে। তুমি একটু বই পড়ো, এখান থেকে তুমি বেসিক নিতে পারবে। আচ্ছা, এবার চলো ধাতু হাইড্রাইড, যেটা লাইক এ সোডিয়াম হাইড্রাইড, এই ধরনের হাইড্রাইডে তুমি দেখবে হাইড্রোজেনের কত হবে? হাইড্রোজেনের হবে -1। এখানে সাধারণত হাইড্রোজেনের প্লাসই হয়, তবে ধাতব হাইড্রাইড যখন আসে তখন হাইড্রোজেনের ঋণাত্মক বা মাইনাস হয়। আবার যখন একটা জৈব যৌগ যেমন মিথেনের মধ্যে, এখানে কিন্তু মিথেনে হাইড্রোজেনের কত হবে? হাইড্রোজেন +1, এরকম। অ্যামোনিয়াতে হাইড্রোজেনের +1 যথারীতি। ঠিক আছে, তো আমরা দেখলাম এগুলি হলো প্রমাণ জারণ সংখ্যা, মানে এটা কতিপয় নিয়মের ভিত্তিতে এই জারণ সংখ্যাগুলো আমরা নির্ণয় করতে পারি। এগুলি বই থেকে আমরা শিখে নিব। ঠিক আছে, এখন আরো একটা চমৎকার বিষয়, সেটা হলো আমরা একটা যৌগ থেকে কিভাবে জারণ সংখ্যা নির্ণয় করব।
যে কোনো একটা যৌগ। এই যৌগ থেকে আমরা জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করব? চলো যৌগ থেকে এখানে আমি একটা যৌগ আলোচনা করেছি, তারপরে তোমাদেরকে এই যৌগটা আবার দেখাচ্ছি, H2SO4। এই যে যৌগটা আছে আমরা জানি নিরপেক্ষ যে কোনো যৌগের সার্বিক জারণ সংখ্যা 0। আচ্ছা, দ্বিতীয়ত কথা, এইখানে দেখো এর জারণ সংখ্যা কিন্তু হাইড্রোজেনের একটা জারণ সংখ্যা হলো +1, এখানে দুইটা আছে, এখানে একটা ইনটু দিয়ে দাও, দিয়ে আবার এখানে একটা প্লাস, এটা একটু ব্র্যাকেটাইজড করে রাখো। আর সালফারের জারণ অবস্থা আমাকে বলছে যে এটা আমাদের জারণ সংখ্যাটা কত আমাদের জানা নেই, অর্থাৎ অজ্ঞাত। এইটার জারণ সংখ্যা বের করার জন্যই আমাদের তাগিদ এসেছে। আমরা ধরে নিই এটার জারণ সংখ্যা x প্লাস এখানে একটা অক্সিজেনের হইল -2, তাহলে 4টা অক্সিজেনের কত হবে? ঠিক আছে, ইকুয়াল টু 0। এখন যদি আমরা x এর মান বের করতে চাই, তাহলে কিন্তু আমাদের এখানে দেখো, এখানে -2 কয়টা আছে? -2 4টা, আচ্ছা, তাহলে 4 দোকানে 8, 8 যদি ডান পাশে চলে যায় তাহলে এখানে হবে +8, এখানে কত হবে? +8। আর এখানে যদি 2 আছে, 2 একে 2, ডান পাশে চলে যায় -2, ইকুয়াল টু হবে +6। তার মানে অর্থাৎ এখানে সালফারের যে প্রাপ্ত জারণ সংখ্যা সেটা হবে +6। এভাবে তুমি ইচ্ছা করলে এটা ছাড়াও অন্য একটা জারণ সংখ্যা নিয়ে আলোচনা করতে পারো। Na2H2O3 সোডিয়াম থায়োসালফেট। দেখো এখানে সোডিয়ামের কত আছে? সোডিয়ামের আছে +1 ইন্টু কত হবে? 2, দুইটা আছে 2। আর সালফারের কত আছে? সালফারের এখানে দেয়া নাই, আমরা এটাকে 2x ধরে নিই, কারণ হলো অজ্ঞাত যেহেতু এটাকে ধরে নিতে হবে। তারপরে আসো অক্সিজেনের -2 ইন্টু 3, তাহলে ইকুয়াল টু সার্বিকভাবে 0, কারণ যে কোনো যৌগে জারণ সংখ্যা ইকুয়াল টু 0। এখন তুমি আসো 2 প্লাস 2x মাইনাস 6 ইকুয়াল টু কত? 0। এখন দেখো 3 দোকানে 6, তাহলে এখন দেখো যদি 2x এর মান বের করতে যাও, 2x এর মান, তাহলে +6 - 2 ইকুয়াল টু +4। আবার যদি তুমি x এর মান বের করতে যাও, তাহলে 4/2 ইকুয়াল টু, একটু করে দিচ্ছি তোমাদেরকে, তাহলে 4/2 ইকুয়াল টু 2। তাহলে এইখানে তুমি এরকম লিখতে পারো। ঠিক আছে, এই ছিল তোমার জারণ সংখ্যা কিভাবে আমরা নির্ণয় করব। এখন সরাসরি আমরা জারণ কাকে বলে, বিজারণ কাকে বলে শিখলাম। এখন ইচ্ছা করলে আমরা যে কোনো একটা মানে বিক্রিয়া স্টাডি করলে মোটামুটিভাবে আমরা ধারণা নিতে পারবো যে আমরা কতটুকু শিখেছি। চলো আমরা একটা চমৎকার একটা বিক্রিয়াতে যাই, আমাদের বইয়ে আছে এই বিক্রিয়াটা। এই বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। দেখো এই বিক্রিয়াটা সাধারণভাবে বইয়ে যেভাবে আছে আমি সেটাই করে দিচ্ছি। ফেরাস ক্লোরাইড প্লাস ক্লোরিন টেন্স টু ফেরিক ক্লোরাইড, এই ছিল বইয়ের বিক্রিয়াটা। এখন আমাদেরকে যে কথাটা বলছে তারা, যে এই যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়াটার মধ্যে প্রথমে আমাদের কোথায় লক্ষ্য করতে হবে? প্রথমে আমাদের এইটা কিন্তু বিক্রিয়ার কি বাম পক্ষ। আমরা জানি একটা সমীকরণের এটা হলো আমাদের বাম পক্ষ, এই সমীকরণে এটা হলো বাম পক্ষ, আর এটা হলো আমাদের ডান পক্ষ। ঠিক আছে, তুমি প্রথমে পক্ষ করে নেবে, তারপর তুমি একটা করে লক্ষ্য করো, এখানে আয়রন যে আছে, আয়রন, এই যে আয়রনের যোজ্যতা 2 প্রদর্শন করছে এখানে, আর ক্লোরিনের তো 1 আমাদের জানাই আছে। সুতরাং এখানে যে আয়রন 2 প্রদর্শন করছে এটা কিন্তু Fe2+ অবস্থায় আছে। ডান পাশে যখন সে গেল, এই জায়গাটা একটু দেখো, Fe3+ অবস্থায় গেল। তাহলে কি বুঝতে পারছি আমরা? তাহলে Fe2+ থেকে Fe3+ যখন হয় তখন তাকে কি করতে হয়? একটা ইলেকট্রন ত্যাগ করতে হয়। তার মানে ঘটনাটা এটা কিসের ঘটনা? এটা একটা জারণ, জারণের ঘটনা। আধুনিক সংজ্ঞা অনুসারে ইলেকট্রন দান মানেই হলো জারণ। সুতরাং এটিকে জারণ অর্ধ বিক্রিয়া বলা যায়। তাহলে এটা হলো বিজারক। ঠিক আছে, আর এই পাশে আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো, এইখানে কিন্তু ক্লোরাইডই আছে, বাট এইখানে কিন্তু ক্লোরিন, ঠিক আছে, এখানে নিরপেক্ষ অবস্থায় আছে। ডান পাশে দেখো সবগুলি ক্লোরাইড অবস্থায় আছে, তার মানে আয়নিত অবস্থায় আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাম পাশে যে নিরপেক্ষটা, এটার ডান পাশে কি পরিবর্তন হলো? এটার ডান পাশে ক্লোরাইড অবস্থায় আছে, তার মানে কি
এখানেই বোঝা যাচ্ছে সে একটা ইলেকট্রন গ্রহণ করেছে। যদি আমরা সমতা বিধান করি এখানে হয়তো আরো বেশি আসবে, কিন্তু তুমি স্বাভাবিকভাবে শিখে নাও, তুমি একা একাই সমতা বিধান সহ লিখতে পারবে। আমি পরে সমতা বিধানও প্রয়োজনে করে দিচ্ছি। এনিওয়ে দেখো সুপ্রিয় শিক্ষার্থী, এখানে একটা বিষয় লক্ষণীয় যে ফেরাস ফেরিক জারণ, আবার ক্লোরিন যখন ইলেকট্রন গ্রহণ করলো ক্লোরাইড আয়নে পরিণত হতো। ইলেকট্রনের গ্রহণের ঘটনাটা তো আমরা জানি, এটা ছিল আমাদের বিজারণের ঘটনা। বিজারণের ঘটনা তো হয়ে গেল আমাদের জারণ এবং বিজারণ। এখন যদি এই জারণ বিজারণে একটু সমতা করতে চাও, চলো আমরা একটু এখানে একটু সমতা করে দেখাই, কারণ তা নইলে হয়তো আমাদের কনফিউশন থেকে যাবে। হ্যাঁ, এই জায়গাটাও তাহলে আমরা একটু মুছে দিয়ে সমতা করি। সমতা করলে এইখানে একটা টু দিতে হবে, এইখানেও একটা টু দিতে হবে। ঠিক আছে, এখানে টু দিলেই সমতা হয়ে গেল। যদি সমতা হয়ে যায় তাহলে এখানে স্বাভাবিকভাবে এই টুটা এখানেও আসবে, তাহলে এখানে আসলে এখানেও আসবে, এখানেও ইলেকট্রন সংখ্যা বেশি লাগবে। আচ্ছা, এখানে দেখো ও কিন্তু ছিল এরকম, ঠিক আছে, এরকম থাকা যে কথা, বা 2Cl এরকম থাকে একই কথা, তাহলে ইলেকট্রন জারণ বিজারণে কিন্তু একটা বিষয় মনেই রাখতে হবে, সেটা কি জানো? যতটা ইলেকট্রন দান ঘটে ততটাই গ্রহণ ঘটে। তার মানে জারণ বিজারণে এই অংশটাকে আমরা বলি জারণ এবং বিজারণ যুগপৎ ভাবে ঘটে। ইলেকট্রন দান এবং গ্রহণের ঘটনা একই সাথে এবং সম ইলেকট্রন নিয়েই ঘটে। ঠিক আছে, তাহলে দেখো জারণ বিজারণ শিখে ফেললাম। এখন যদি তুমি এটার সার্বিক বিক্রিয়াটা দেখতে চাও তাহলে সার্বিক যোগ করে দাও, টু ফেরাস প্লাস এখানে তো ইলেকট্রন সমীকরণে ইলেকট্রন পক্ষান্তর হিসাবে কাটা যায়, তাহলে 2Cl নট এটাও দিতে পারো, অথবা তুমি সরাসরি এখানে Cl2 দিয়েও লিখতে পারো। তাহলে এখন তো ইকুয়াল টু দেওয়া যায়, তাহলে এখন 2Fe বা 3 প্লাস বা ফেরিক আয়ন প্লাস আছে 2Cl মাইনাস। এখন দেখো যদি তুমি প্রয়োজনীয় আয়ন তোমার যে মানে আয়নগুলি ছিল এগুলি এদের সাথে নিয়ে আসো এবার, তাহলে তোমার মানে যে সার্বিক যে বিক্রিয়াটি এটি আবার তুমি দেখতে পাবে, বা প্রয়োজনীয় আয়ন সরবরাহ করে। তুমি এখন লিখতে পারো প্রয়োজনীয় আয়ন সরবরাহ, প্রয়োজনীয় আয়ন সরবরাহ করে, সরবরাহ করে পাই, সরবরাহ করে পাই। এই কথাটা লেখার পরে তুমি লিখতে পারো তাহলে 2 FeCl2 প্লাস Cl2 2 FeCl3 প্লাস কত FeCl3। এইটা আর কিছু লিখতে পারো না, কারণ কি এই এই আয়নটা এটার সাথে চলে যাবে, কারণ এখানে অলরেডি কি আছে ঋণাত্মক আর এখানে অলরেডি ধনাত্মক আছে, একসাথে গিয়ে একটু FeCl3 হয়ে যায়। এখানে কিন্তু পাশাপাশি কয়টি আয়ন আসবে? এখানে পাশাপাশি তিনটে আয়ন। যখন আমরা এটাকে কি করব, যখন আমরা সমন্বিত করব তখন এটার রূপটা কেমন আসবে? ফেরিক ক্লোরাইড এই আকারে আসবে। এই ছিল জারণ বিজারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সমীকরণ নিয়ে আলোচনা। তারপরে আমরা সার্বিকভাবে বলবো, অতএব এখানে ইলেকট্রনের দান বা গ্রহণ, যতটি ইলেকট্রন দান ঘটেছে ততটি গ্রহণ ঘটেছে, বিক্রিয়াটি যুগপৎভাবে ঘটেছে, এখানে অন্য কিছু আর লিখতে যাবে না। ঠিক আছে, এবার যে বিষয়টা আলোচনা করব সেটা হলো একটা নন রেডক্স নিয়ে কথা বলতে চাই আমরা। ঠিক আছে, নন রেডক্স কাকে বলে? আসলে কোন ধরনের বিক্রিয়াগুলি নন রেডক্স জানো? বিক্রিয়াগুলির মধ্যে যেগুলো হলো প্রশমন বিক্রিয়া, প্রশমন। ঠিক আছে, এখন প্রশমন বিক্রিয়া তো উদাহরণ দিলে খুব ভালো হয়। তাহলে HCl একটা অ্যাসিড আমরা জানি, একোয়াস ফর্মে এটা অ্যাসিড। সোডিয়াম হাইড্রোক্সাইড জানাশোনা একটা ক্ষার, এটাকে যদি আমরা বিক্রিয়া সম্পন্ন করি তাহলে ডান পাশে আসে আমাদের সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। ঠিক আছে, কথাটা এখানে দেখো এটাকে আমরা প্রশমন বিক্রিয়া বলি, কিন্তু প্রশমন আমাদের টার্গেট না, আমাদের টার্গেট হলো ইলেকট্রনের স্থানান্তর ঘটেছে কিনা। আসো আমরা ইলেকট্রনের স্থানান্তর লক্ষ্য করি। এখানে দেখো H প্লাস ছিল, ডান পাশেও তুমি এখান থেকে দেখতে পাবে যে এখানেও H প্লাস আছে, এখানে আবার OH মাইনাস আছে। ডান পাশে আয়নগুলি যথারীতি লিখে ফেলি তাহলে আমাদের জন্য সহজ হবে। বাম পাশে দেখো OH মাইনাস আছে, Cl মাইনাস আছে। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো তো, এই যে বাম পাশে যে H প্লাস ছিল ডান পাশেও তো তাই আছে, এই যে ডান পাশেও তো তাই আছে, তার মানে
এখানে ইলেকট্রন স্থানান্তর ঘটেনি, ঘটলে তো জারণ সংখ্যা পরিবর্তন ঘটতো, তাই তো? বাম পাশে সোডিয়াম প্লাস আছে, ডান পাশেও সোডিয়াম প্লাস আছে, তার মানে এখানে ইলেকট্রন স্থানান্তর ঘটেনি। ইলেকট্রন স্থানান্তর যদি না ঘটে তখন কিন্তু বিক্রিয়াটাকে আমরা কি বলি? প্রশমন বিক্রিয়া, পাশাপাশি এদেরকে নন রেডক্স বিক্রিয়া বলতে পারি। ঠিক আছে? আমরা কিন্তু এই নন রেডক্স এর পাশাপাশি আরেকটা বিক্রিয়া দেখতে পারি, সেটাকে বলে আমাদের অধঃক্ষেপণ বিক্রিয়া। আরো এক প্রকার বিক্রিয়া আছে অধঃক্ষেপণ, আরো অনেক প্রকার বিক্রিয়া এখানে আলোচনা করা যাবে। আমি দুটো অংশ তোমাদের বইয়ে যে ইম্পর্টেন্ট অংশ দুটো এটা আলোচনা করে দিচ্ছি। অধঃক্ষেপণ বিক্রিয়া, ধরো অধঃক্ষেপণ সোডিয়াম ক্লোরাইড সিলভার নাইট্রেট, এই যে দুটো বিক্রিয়া আছে, এই বিক্রিয়াটার মধ্যে তুমি লক্ষ্য করো এখানে আসবে আমাদের সিলভার ক্লোরাইড আর সোডিয়াম নাইট্রেট আসলো। এখানে দেখো ঠিক আগের মতোই এই যে যথারীতি আয়নগুলি আছে, কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। কিভাবে? এখানেও দেখো সিলভার প্লাস সিএল মাইনাস সোডিয়াম প্লাস নাইট্রেট মাইনাস, তার মানে হলো বাম পাশে আয়নগুলো যে জারণ অবস্থায় ছিল ডান পাশে একই জারণ অবস্থা নিয়ে মানে উৎপাদে পরিণত হয়েছে, কিন্তু এখানে ইলেকট্রনের কোনো স্থানান্তর ঘটেনি। তার মানে ইলেকট্রন স্থানান্তর যদি ঘটতো তাহলে আমরা কি জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি করত, জারণ সংখ্যা কি হতো? হ্রাস বৃদ্ধি করত। জারণ সংখ্যা, তাহলে এখানে জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি হয়নি, হ্রাস বৃদ্ধি হয়নি। ঠিক আছে? যদি জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি না হয়ে থাকে আয়নগুলির, তাহলে তো আমরা বলতে পারি এখানে জারণ বিজারণ ঘটেনি। জারণ বিজারণ ঘটেনি মানে এটা রেডক্স বিক্রিয়া নয়, এটা একটা নন রেডক্স বিক্রিয়া। ঠিক আছে? তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, এখানে একটা বিষয় তোমরা মনে রাখবে, জারণ বিজারণের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলি আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মানে প্রায়োরিটি বেশি অগ্রাধিকার দিব, সেই বিষয়টা হলো মানে জারণ কাকে বলে, বিজারণ কাকে বলে, জারক কে, বিজারক কে। ঠিক আছে কথাটা? এই বিজারক, জারক, জারণ, বিজারণ এবং জারণ বিজারণের ফলে জারিত যে উৎপাদ, এই জারিত উৎপাদ সম্পর্কেও কিন্তু আমাদের একটা ধারণা লাগবে। জারিত উৎপাদ সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলেও কিন্তু আমাদের একটু সমস্যা হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটা কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই জানা থাকতে হবে যে জারণ বিজারণের ৬টি অংশ আমাদেরকে সুন্দরভাবে শিখে নিতে হবে। সেই ৬টি অংশ কি কি? এই ৬টি অংশ হলো, নাম্বার 1 আমাদের যে কাজটা করতে হবে, ৬টি অংশ তোমাকে আমি আবার লিখে দিচ্ছি, এই ৬টি অংশ তুমি সুন্দর করে শিখে নেবে। সেই ৬টি অংশ হলো, ১ নাম্বার জারণ, ২ নাম্বার হলো বিজারণ, ৩ নাম্বার হলো জারিত, ৪ নাম্বার হলো জারিত বিজারিত অবস্থা বা উৎপাদ লিখতে পারো। আর এখানে ৫ নাম্বার লিখতে পারো জারক, ৬ নাম্বার লিখতে পারো বিজারক। এই ছিল আমাদের সার্বিক অবস্থা। এই ৬টা আইটেম যদি কেউ ভালোভাবে বুঝতে পারে তাহলে তার জন্য জারণ বিজারণ কোনো সমস্যার কারণ নেই। ঠিক আছে? আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। আগামী যদি আরো কোনো সমস্যা থাকে তোমরা জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সকল সমস্যার যথারীতি সমাধান করে দিতে। তো আজকে আর সময় নেই না, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে ক্লাসে অংশগ্রহণ, যারা এখন মানে ভিডিওটি দেখবে তাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই জানাবে, সে অনুসারে তোমাদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আমরা পরবর্তী ক্লাসে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। আল্লাহ হাফেজ।